নমস্কার, ফিরে এলাম আপনাদের কাছে ঠিক কথা মতো এই সময়। সবার আগে একটা কথাই বলি যে বিশ্বাস এই কথাটা কিন্তু ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ। আর সেই বিশ্বাস কথাটার তাৎপর্য কতটা সেটাই কিন্তু আপনাদের বুঝতে হবে। কারণ কঠোর বিশ্বাস, অটুট বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আপনাকে সুখ, সমৃদ্ধি, সাফল্যের নিরাপদ আশ্রয় নিয়ে যেতে পারে। আর আজকের অনুষ্ঠানে এরকমই একজন ব্যক্তিত্ব আপনাদের কাছে হাজির হয়েছেন, যার প্রতি কিন্তু আপনারা যদি দৃঢ় কঠোর বিশ্বাস রাখেন তাহলে আপনারা জীবনের নানা আঙ্গিকে সুপ্রতিষ্ঠিত হওয়ার অবশ্যই আশা রাখতে পারেন। আর এই আমাদের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান, যে অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ নিয়মিতভাবে অনুধাবন করেন, সেই অনুষ্ঠান একটাই অভিজ্ঞাত সত্য আপনাদের সামনে তুলে ধরে, তা হলো জ্যোতিষশাস্ত্র কিন্তু মানবের কল্যাণের একমাত্র শাস্ত্র। এই ব্যতিক্রমী শাস্ত্রকে আপনারা যদি সঙ্গে রাখেন তাহলে নিশ্চয়ই আপনাদের গতিহীন জীবনে ফিরে আসবে গতি, বর্ণহীন জীবন হয়ে উঠবে বর্ণময়। একথা কিন্তু জোর গলায় বলা যেতে পারে। আর যে কথা বলছিলাম, যে বিশ্বাসকে কিন্তু আমরা আয়নার সঙ্গে তুলনা করতে পারি। ভাঙা আয়না যেমন কোনো কাজে আসে না, সেরকমভাবে বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে কিন্তু জীবন থমকে দাঁড়ায়। আর সেজন্যই আমরা বিশ্বাস রাখি ঈশ্বরের প্রতি, আমরা বিশ্বাস রাখি আমাদের গুরুর প্রতি। গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, সেরকমই একজন ধর্মগুরু, যার কাছে লক্ষ লক্ষ মানুষ আজ অন্ধকার থেকে আলোর পথ দেখেছেন। সেই ব্যক্তিত্বেরই নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি একজন বিরল জ্যোতিষ গবেষক, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্রবিদ। আর এই কথা কিন্তু জোর দিয়ে আমরা বলতেই পারি যে ভাদ্রের রৌদ্রের মতো উজ্জ্বল যার দীপ্তি, আকাশ প্রদীপের আলোকে যেমন কার্তিকের ভোরের শিশির মুছে দিতে পারে না, ঠিক সেরকমভাবেই জ্যোতিষ জগতে একজন আলোকময় ব্যক্তিত্ব হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যার সুপরামর্শ সান্নিধ্য আজকে যারা পাচ্ছেন তারাই জানেন তারা কতটা উপকৃত হচ্ছেন। কারণ জ্যোতিষের সঠিক প্রয়োগের মাধ্যমে, তার নিবিষ্ট চর্চার প্রতিফলনের মাধ্যমে আজকে বহু মানুষ তাদের সমস্যা থেকে বেরিয়ে আসছেন। আর ওনার একটাই উদ্দেশ্য সকলের উদ্দেশ্যে, যে অসহায়, অভাবী, সমস্যাগ্রস্ত মানুষের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করা। ভারতবর্ষের প্রতিটি প্রান্তে আজকে তিনি ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র আপনাদের মঙ্গল কামনায়, আপনাদের সমস্যা থেকে বের করে আনার জন্য। আর জ্যোতিষশাস্ত্রের মতো অমলিন একটি শাস্ত্রের প্রাসঙ্গিকতাকে যিনি বছরের পর বছর তার নিবিষ্ট চর্চার মাধ্যমে বজায় রেখে চলেছেন, তিনিই হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন সেই মহান ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়ে তার পরম সান্নিধ্যকে আমরা আগামী কিছুক্ষণ নিশ্চিতভাবে বহন করব। আর তার মুখ থেকে আমরা শুনব বিভিন্ন ধর্মীয় আলোচনা, তার সঙ্গে আপনাদের প্রেরিত চিঠির উত্তর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি।
তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের কল্যাণ হোক। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব, আমরা চিঠি নিয়ে আলোচনা করব, আমরা তারাপীঠ যাত্রা নিয়ে আলোচনা করব। চিঠি আর্য বসু পড়বে অবশ্যই, আজ যে চিঠি উঠেছে। সাথে আমরা তারাপীঠ কবে যাচ্ছি, কবে ফিরছি, সে ব্যাপারেও আর্য বসু রায় বলে দেবে। তোমরা যারা তারাপীঠ যাবে, তোমরা নাম লিখিয়ে দেবে। তাহলে অবশ্যই আলোচনা করব জ্যোতিষশাস্ত্র বিষয়ে। আর্য দেখো চিঠি কি আছে। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের প্রেরিত চিঠির উত্তর নিয়ে নেব, কিন্তু তার আগে মহারাজের শ্রীমুখ থেকে যে কথা আপনারা শুনলেন যে আগামী 17ই এপ্রিল আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসযোগে। অবশ্যই বাসযোগে আগামী 17ই এপ্রিল আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম থেকে। মহারাজের নিজের আশ্রম শ্রীরামপুর জেলা হুগলির শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম থেকে আমরা 17ই এপ্রিল বাসযোগে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 18 তারিখ আমরা তারাপীঠে হোম যজ্ঞ সাধনা সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ সারাদিন ধরে ওখানে করে 18 তারিখ রাত্রিবেলা আমরা আবার বাসযোগে ফিরে আসব শ্রীরামপুরের উদ্দেশ্যে এবং 19 তারিখে আমরা শিবকৃষ্ণ গুরুকুলে পৌঁছে যাব। সুতরাং যারা আমাদের সঙ্গে তারাপীঠ যাত্রা করতে চান, যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের মতো একজন ধর্মগুরু শৈব সাধকের সঙ্গে তারাপীঠে গিয়ে সাধনা করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আমাদের এই দুটো ফোন নাম্বারে ফোন করে আপনাদের নাম লেখান। নাম্বার দুটো বলে রাখি, 9830156738, 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা বিশদভাবে জেনে যাবেন, আপনাদের নাম লেখাতে পারবেন যে 17 তারিখ আপনারা তারাপীঠের উদ্দেশ্যে কখন শিবকৃষ্ণ গুরুকুলে আসবেন। এছাড়াও বলি যে তার কাছে যারা দীক্ষিত হতে চান, কারণ ভারতবর্ষের বুকে প্রায় 1,76,000-এরও বেশি পরিবার তার কাছে দীক্ষিত। সুতরাং আপনিও যদি এই শৈব সাধক ধর্মগুরু বিরল জ্যোতিষ গবেষকের কাছে দীক্ষা নিতে চান, তাহলে অবশ্যই এই দুটো ফোন নাম্বারে ফোন করবেন, যে দুটো ফোন নাম্বার আপনাদের বললাম আপনাদের টিভি স্ক্রিনে এখন যাচ্ছে। আর আপনারা অবশ্যই শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরুনগর পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা হুগলি, পিন নাম্বার 712-202 এই ঠিকানায় চলে আসতে পারেন। এবং চিঠিও পাঠানোর একমাত্র ঠিকানাই হলো শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম। আমরা আরও বিশদভাবে আপনাদের জানাতে থাকবো এই কার্যক্রম চলাকালীন। তার আগে প্রচুর চিঠি, প্রতিটি কার্যক্রমেই বলে থাকি যে প্রচুর চিঠির মাঝখান থেকে আমরা লটারির মাধ্যমে একটি করে চিঠি তুলে নিই, এবং আজও কিন্তু আমরা যথারীতি লটারির মাধ্যমে যে চিঠিটি পেয়েছি সেটি পাঠিয়েছেন কলকাতা থেকে বাণী মহাপাত্র। কলকাতা থেকে বাণী মহাপাত্র উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা, প্রথমেই আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আমার এক ছেলে ও এক মেয়ে, স্বামী অবসরপ্রাপ্ত, ছেলের বিবাহ হয়েছে আজ প্রায় 3 বছর হলো। বিয়ের আগে সামান্য রোজগার করত, কিন্তু বিয়ের পরে রোজগার প্রায় বন্ধ। ব্যবসার চেষ্টা করছে, কিন্তু যখনই ব্যবসা হওয়ার মুখে তখনই গোলমাল হয়ে যাচ্ছে। এদিকে আমার মেয়ে একটি স্কুলে চাকরি করে, তারও বয়স হয়ে গেল। প্রচুর চিঠি, প্রায় 15 বছর হলো পাত্রপক্ষকে চিঠি দিচ্ছি, তার কোনো উত্তরও আসে না, বা একবার ও পাত্রপক্ষের সম্মুখীনও হতে পারছে না। এখানকার এক জ্যোতিষীর কাছে গিয়ে শুনলাম মেয়ের বিয়ে বহুদিন ধরে কেউ বাধা দিচ্ছে, কিন্তু সেই জ্যোতিষী বাধা কাটাতে জানেন না। গত রবিবার আপনার অনুষ্ঠান টিভিতে দেখে তাই আপনার শরণাগত হচ্ছি। জানি না আপনার উত্তর পাবো কি না, তবে আশা রাখছি আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন। মেয়ের জন্ম সময় দিলাম, মেয়ের নাম রত্না মহাপাত্র,
জন্ম তারিখ 9 ডিসেম্বর 1967, শনিবার দুপুর 12টা 39 মিনিটে জন্ম। শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি। ইতি বাণী মহাপাত্র। বাণী দেবী, নিশ্চয়ই আপনার মেয়ের ব্যাপারে আমরা দীর্ঘ বিশ্লেষণ শুনব এবং একমাত্র এর আগেও আমরা কার্যক্রমে বলেছি মহারাজের কাছে এরকম প্রচুর চিঠি একটু বয়স্কা মেয়েদের ক্ষেত্রে তাদের মায়েরা চিন্তান্বিত হয়ে পাঠিয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রেই প্রায় তারা সাফল্য পেয়েছেন এবং যখনই মেয়ের বিবাহ স্থির হয়ে গেছে তারা মহারাজের কাছে বিয়ের কার্ড এবং নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন এবং এই কার্যক্রমে আমরা আপনাদের কাছে সেই নিমন্ত্রণপত্র প্রচুর কার্যক্রমে দেখিয়েছি। সুতরাং বাণী দেবী, আশা করি মহারাজের শ্রীমুখ থেকে দীর্ঘ বিশ্লেষণ শুনে নিশ্চয়ই আপনার মেয়ের ব্যাপারে আপনি সঠিক পথেই এগোতে পারবেন। এই অবসরে আপনাদের আমি জানিয়ে রাখি যে আপনাদের মনে এই মুহূর্তে যে প্রশ্নটা উকিয়ে দিচ্ছে তার অবসান হোক, কারণ আপনারা ভাবছেন যে এই মহান ব্যক্তিত্বের সঙ্গে মহারাজের সঙ্গে কখন কোথায় কিভাবে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দুটো আগেও বলেছি, আপনাদের টিভি স্ক্রলে সারাক্ষণ ধরে যাচ্ছে। পশ্চিমবাংলার 4টি চেম্বারে উনি বসেন। একটি হলো শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202। চিঠিও পাঠাবেন একমাত্র এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুলের ঠিকানায়। আরও একটি ঠিকানা হলো কলকাতা সল্ট লেকে, গুড লাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বিডি বাস স্টপেজ। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে ওনার চেম্বার। আরও একটি চেম্বার হলো টালিগঞ্জের বাঁশড্রোনিতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় করে চলে আসুন জয়শ্রী কালীতলা। জয়শ্রী কালীতলাতে এসে দেখতে পাবেন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টে ওনার চেম্বার। দক্ষিণবঙ্গে এই 3টি চেম্বারে উনি বসেন এবং উত্তরবঙ্গের একটি চেম্বার শিলিগুড়িতে। চেম্বারটির ঠিকানাটি হলো এইরকম: প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। দক্ষিণবঙ্গে একটি এবং উত্তরবঙ্গের এই 3টি চেম্বারই একমাত্র বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারবেন। তার আগে সময় নষ্ট না করে আসুন বাণী দেবীর মেয়ের ব্যাপারে দীর্ঘ জ্যোতিষ বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। মা বাণী মহাপাত্র, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ মেয়ে রত্না মহাপাত্রর জন্য। রত্নার শুভ জন্ম তারিখ, রত্না মহাপাত্র শুভ জন্ম তারিখ 9 ডিসেম্বর 1967 সাল। সেদিন ছিল শনিবার। দুপুরবেলা 12টা 39 মিনিটে কলকাতাতে জন্ম। রত্নার কুম্ভ রাশি, মীন লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে জন্ম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে জন্ম। 25/11, 25 নম্বর নক্ষত্র আর 11 নম্বর রাশি। শুক্ল নবমী তিথিতে জন্ম। শূদ্র বর্ণ এবং নরগণ। এই হলো রত্নার জন্মকুণ্ডলী। রত্নার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে রাহু আছে মেষ রাশিতে। মেষ রাশিতে আছে রাহু। বৃষতে কোনো গ্রহ নেই। মিথুনে কোনো গ্রহ নেই। এবং কর্কটেও কোনো গ্রহ নেই। সিংহে আছে বৃহস্পতি।
কন্যাতে কোনো গ্রহ নেই, কন্যাতে কোনো গ্রহ নেই। এবং তুলাতে আছে শুক্র কেতু, শুক্র কেতু। বৃশ্চিকে আছে রবি বুধ, রবি বুধ। ধনুতে কোনো গ্রহ নেই। মকরে আছে মঙ্গল, মকরে মঙ্গল। কুম্ভে আছে চন্দ্র, কুম্ভে চন্দ্র। মীনে আছে লগ্ন শনি, লগ্ন শনি। মা, তুমি আমাকে চিঠিটি পাঠিয়েছ মেয়ের জন্য এবং ছেলেরও জন্য, কিন্তু ছেলেরটি আজকে তুমি কোনো জন্ম তারিখ দাওনি। কেমন, আজ শুধু মেয়েরটা করে দেই মা, মনে কোনো দুঃখ নিও না, মনে কোনো দুঃখ পেও না মা। ছেলেরটা অন্য একদিন করে দেব, ছেলেরটা অন্য আর একদিন করে দেব। স্বামী তোমার অবসরপ্রাপ্ত, ছেলের বিয়ে হয়েছে বিগত 3 বছর। বিয়ের আগে সামান্য কিছু আয় করত, এখন তাও করছে না। ব্যবসার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ব্যবসা শুরু করতে পারছে না। মেয়ের জন্য মেয়ে একটি স্কুলে চাকুরি করে। বিগত 15 বছর তুমি রত্নার জন্য বিয়ের সম্বন্ধে চিঠি লিখছ, কিন্তু বিয়ে ঠিক হচ্ছে না। রত্নার বর্তমান বয়স হলো 42 বছর, 42 বছর। প্রশ্ন, বিয়ে কি হবে? হলে কবে? কেন হয়নি? এতদিন কেন হয়নি? হলে কবে হবে? কত দূরে হবে? কেমন পাত্রের সাথে হবে? আদৌ হবে কিনা? বুঝি মা, মায়ের মন অনেক প্রশ্ন। মায়ের মন, বাবার মন সন্তানের জন্য ব্যাকুল থাকে। সন্তানকে ঘিরে তাদের যে অনেক প্রশ্ন, অনেক জমানো ব্যথা। পুত্র কন্যাকে সবাই সুখী দেখতে চায়, যে তার পুত্র কন্যা সুখে থাক, শান্তিতে থাক। ভক্তগণ, এমন ভেবো না যে 42 বছর বয়স হয়েছে তার বিয়ে কেমন ভাবে হবে। 42-এর অধিক বয়সেরও মেয়েদের বিয়ে হয়, ছেলেদেরও বিয়ে হয়। তো এই জন্মকুণ্ডলিতে কি কি গ্রহ ভালো আছে? জন্মকুণ্ডলিতে মঙ্গল খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, চন্দ্র খারাপ নয়, ভালো আছে, রবি ভালো আছে, কেতু ভালো আছে। তাহলে বিয়ে কেন হচ্ছে না? বিবাহের স্থানটা হলো লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, এই সপ্তম স্থানটা হলো বিবাহের স্থান। আর রত্নার ক্ষেত্রে এই সপ্তম স্থানটা হলো কন্যা রাশি, আর তার মালিক হলো কে? বুধ। সপ্তমপতি নবমে আছে, ভালো। সপ্তমপতি নবমে খারাপ নয়, বুধ ভালো আছে। তো বুধ যখন ভালো আছে, বিয়ে তো হবে। বিয়ে হবে, কেমন হবে?
বিয়ে অবশ্য হবে মা, লিখে নাও, বিয়ে চাকুরিজীবী নয়, বিয়ে ব্যবসায়ী ছেলের সাথে হবে। বিয়ে ব্যবসায়ী ছেলের সাথে হবে এবং দোজবরেই বেশি যোগাযোগ আসবে। স্ত্রী মারা গেছে বা ডিভোর্সি, ছেলে ডিভোর্সি অথবা তার স্ত্রী মারা গেছেন, এই রকম যোগাযোগ অধিক আসবে। কিন্তু এই 2010 সালের আগস্ট মাসের 12 তারিখের পর কুমার ছেলে, অর্থাৎ যার বিয়ে হয়নি, এমন কুমার ছেলের 3টি যোগাযোগ আসবে। এমন কুমার ছেলের 3টি যোগাযোগ আসবে। তুমি যদি দোজবরে বিয়ে দাও তাহলেও রত্না সুখী হবে, অসুখী হবে না। আর তুমি কুমার ছেলের সাথেও বিয়ে দিতে পারো, তুমি কুমার ছেলের সাথেও বিয়ে দিতে পারো, কিন্তু তারা ব্যবসায়ী হবে। কিন্তু জামাই বা তোমার কন্যার স্বামী ব্যবসায়ী হবে। জন্মস্থান কলকাতা, কলকাতা থেকে 90 কিলোমিটার বা তার থেকেও দূরে বিয়ে হবে। জন্মস্থান মা রত্নার কলকাতা, কলকাতা থেকে 90 কিলোমিটার বা তার থেকেও দূরে বিয়ে হবে। তারা 6 বা 7 ভাই বোন হবে। তারা 6 বা 7 ভাই বোন হবে। পিতা বা মাতা যে কোনো একজন বর্তমান থাকবে না, অর্থাৎ রত্নার শ্বশুর বা শাশুড়ি যে কোনো একজন গত হয়েছেন, এরকম দেখা যাচ্ছে। পিতা বা মাতা যে কোনো একজন মারা গেছেন, যার সাথে বিয়ে হবে তার পিতা বা মাতা একজন মারা গেছেন, এরকম দেখা যাচ্ছে। রত্নার এর আগে জীবনে 2 বার প্রবল বিয়ের যোগ এসেছিল। 2 বার ঘটে গেছে। প্রবল হয়ে যায় অবস্থা, এমন দেখা যাচ্ছে। কিন্তু 2 বার হতে পারেনি, 2 বারেই বাধা হয়ে গেছে। আবার এ কথা সত্য, বিয়েটা বেঁধে গেছে, বিয়েটা আটকে আছে। কেন আটকে আছে? কবে বিয়ে হবে? ছেলেদের বাড়িঘর ভাড়ায় হতে পারে। ছেলের বাড়িঘর ভাড়ায় হতে পারে। তার পৈতৃক সম্পত্তি থাকবে, সেই পৈতৃক সম্পত্তির ভাগও ছেলে পাবে, কিন্তু ছেলে এখনো পর্যন্ত বাড়ি করেনি, করবে, ভাড়ায় আছে। এরকম যোগ দেখা যাচ্ছে, এরকম যোগ দেখা যাচ্ছে। ছেলে অশিক্ষিত হবে না, ছেলে শিক্ষিত হবে। মিনিমাম গ্র্যাজুয়েশন তো করেইছে, এরকম ছেলের সাথেই বিয়ে হবে। মিনিমাম গ্র্যাজুয়েশন করেছে, এরকম ছেলের সাথেই বিয়ে হবে। বিয়েটা আটকে গেল কেন? বিয়েটা আটকালো লগ্নে শনি, যে শনি লগ্নে শনি বাধা দিচ্ছে। শনি তো রোমান্সের বিপরীত না, যোগী গ্রহ শনি যোগী গ্রহ। আর শনি 1, 2, 3, 4, 5, 6, 7 এই সপ্তম স্থান,
এই বিবাহ স্থানটাকে শনি দেখছে, এই বিবাহ স্থানটাতে শনির দৃষ্টি পড়েছে, এই বিবাহ স্থানটাতে শনি দেখছে। তাহলে শনি হয়ে গেল বাধার কারণ। আরো কেন বাধার কারণ জানো? এই শনিটা বসে আছে 26 নম্বর নক্ষত্রে, শনির নিজেরই নক্ষত্রে বসে আছে। ফলে শনি এখানে খুব জটিল ভাবে বসে আছে, খুব দৃঢ়ভাবে বসে আছে, খুব দৃঢ়ভাবে রয়েছে। আর শনি বকরি হয়ে গেছে। বকরি মানে সেই সুতোয় জট পেকে যাবার মতো। সুতোয় জট পেকে যায় না, সেই জট খুলতে যেমন সময় লাগে, ঠিক সেই রকম হয়ে গেছে। বকরি, রেক্টোগ্রেড। বকরি শনির দৃষ্টি বেশি বাধাদায়ক হয়। তাই আসে, কথা বলে, চা খেলো, কফি খেলো, মিষ্টি খেলো, কথা বলল, আচ্ছা আসি যাই, গিয়ে আর কোনো খবর নাই। যাবার সময় বলে গেল, তাহলে আসি, কথাবার্তা হয়ে গেল, আসি তবে যাই। সেই যে গেল, সেই যে গেল, সেই গেলই, গিয়ে কোনো খবর নাই। তাই হতাশা চলে আসছে। সফলতায় আসে উৎসাহ। সফলতা কি আনে? উৎসাহ আনে। আমরা আগেরটাতে সফল হয়েছি, জিতেছি, এবারেও জিতব। আর অসফলতা ডিপ্রেশন আনে, হতাশা। দূর, কিছুই হচ্ছে না, আগেরটাও হচ্ছে না, এবারও কিছু হবে না, কিছু হবে না। কি হবে সেজে গুজে বসে? আবার একটা শাড়ি পরো, আবার টিপ লাগাও, আবার মেকআপ করো, কিছুই তো বলে না। হতাশা। রত্নার মধ্যেও হতাশা। মনে দুঃখ পাচ্ছ মা? আমার মেয়েটা কি এতই কুৎসিত যে একে বিয়ে করার জন্য কেউ নেই? রত্নাও হতাশা হয়ে যায় মনে। রাস্তায় বেরিয়ে ভাবে, দেখো আমার থেকে তো কত অশিক্ষিত মেয়ে আছে, কই তাদের বিয়ে হয়, আমার হয় না কেন? কেন হয় না আমার? কেন হয় না? মনে হতাশা আসছে, ডিপ্রেশন আসছে। এই কষ্ট অনেক গভীর কষ্ট, গভীর কষ্ট। আবার কোনো জায়গাতে আত্মীয় স্বজন, সমাজ, পাড়া প্রতিবেশী নানা কথা শোনায়। হ্যাঁ, তোমার মেয়েটার তো আর বিয়ে হলো না, আর বুড়ি হয়ে গেল, চুলে পাক ধরেছে, আর কি বিয়ে হবে? কার ভরসায় রেখে যাবে পৃথিবীতে? কত কথা, কত কথা, কত জ্বালা। বুঝি মা, বুঝি, বুঝি। আর আমার প্রভু ভগবান শঙ্কর, দেবাদিদেব মহাদেব, তিনি সব জানেন, তিনি সব জানেন। তিনি অন্তর্যামী, তিনি অন্তর্যামী। তাই নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। তুমি হনুমানজির সাধনা করো। হনুমানজি শিবেরই এক রূপ, এক শৈব রূপ। তুমি তার সাধনা করো। কেন? হনুমানজির সাধনা করলে শনি সন্তুষ্ট হন, শনি সন্তুষ্ট হন। তুমি এই লগ্ন শনির প্রতিকার করো। লগ্ন বকরি শনি, লগ্ন বকরি শনির প্রতিকার করো। এই যে দ্বাদশপতি যে লগ্ন স্থানে বসে আছে, এটা খুবই অশুভ। তো অনেকে ভাবছো
যে দ্বাদশপতিও যেমন শনি কুম্ভের মালিক, আবার একাদশপতিরও তো মালিক, মকর রাশিরও তো মালিক শনি। তাহলে কেন একাদশের ফলটা আসবে না? তার কারণ মকরেরও মালিক শনি আর কুম্ভেরও মালিক শনি, কিন্তু মকরটা শুধুই মাত্র শনির স্বক্ষেত্র বা নিজের ঘর, আর কুম্ভটা হলো শনির মূল ত্রিকোণ বা আনন্দময় স্থান। আনন্দময় স্থান, তাই 11 থেকে 12 জোর বেশি, একাদশ থেকে দ্বাদশের জোর বেশি। আর এই দ্বাদশের শনি বসে গেছে লগ্নে, ফলে একটা বয়সের থেকেও বেশি একটা বয়স্ক ভাব নিয়ে আসবে। একটা বয়সের থেকে বেশি বয়স্ক ভাব তৈরি করা এই শনি যদি লগ্নে বা সপ্তমে বসে যায়, চুলের সমস্যা হয়, চুলের সমস্যা হয়, দাঁতের সমস্যা হয়, দাঁতের সমস্যা হয়, পায়ে বা কোমরে ব্যথা থাকবে, পায়ে বা কোমরে ব্যথা থাকবে, অশ্ব বা পাইলসের সমস্যা থাকবে, অশ্ব বা পাইলসের সমস্যা থাকবে রত্নার। এই সব সমস্যাগুলো রয়েছে। তো লগ্নে শনির প্রতিকার করতে হবে মা, ভয় পেও না, বিয়ে হবে, বিয়ে হবে গো। সেপ্টেম্বর মাসের খুব ভালো যোগাযোগ হয়ে যাবে, আর অক্টোবর মাসের 14 তারিখের পরে বিয়ে হবে। অক্টোবর মাসের 14 তারিখের পরে রত্নার বিয়ে হবে। কেমন কেমন হবে শ্বশুর বাড়ি তা তো বলেইছি। এবার বলে দেই যে রত্নার জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা, এটা অনুরাযোগ হয়ে আছে গো, অনুরাযোগ লিখে নাও, এটা অনুরাযোগ হয়ে আছে। এই অনুযোগের প্রতিকারটা করতে হবে। এবার লিখে নাও, রত্নার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29 এবং 30 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো রত্না মায়ের জন্য শুভ। যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, সেটা রত্না মায়ের জন্য সফল হবে, সেটা রত্নার জন্য সাকসেস হবে। আর বিয়ের সম্বন্ধের যোগাযোগ, সম্বন্ধের জন্য কথাবার্তা, টেলিফোন এই সব তারিখে করবে। তোমরা পাত্রপক্ষের বাড়ি যাবে প্রতি ইংরেজি মাসের এই সব তারিখে, বা তোমরা পাত্রপক্ষকে আসতে বলবে ইংরেজি মাসের এই সব তারিখে। আশীর্বাদের ডেট, পাকা কথা, আশীর্বাদের ডেট এবং বিবাহের ডেট যেন ইংরেজি মাসের এই সব তারিখে হয়। কেমন? রত্নার জন্য শুভ চিহ্ন বা মঙ্গলময় চিহ্ন স্বস্তিক। স্বস্তিক রত্নার ঘরের দরজার ওপরে, আলমারির ওপরে স্বস্তিকের স্টিকার লাগাবে। রত্নার বিয়ের কার্ডের ওপর এবং কার্ডের এনভেলপের ওপর
যেন স্বস্তিকের চিহ্ন অবশ্যই থাকে। স্বস্তিক রত্নার জন্য মঙ্গলময় চিহ্ন। রত্নার জন্য শুভ রং উজ্জ্বল সাদা, কমলা, ধূসর। উজ্জ্বল সাদা, কমলা, ধূসর এবং ক্রিম রং খুবই শুভ। ওর জন্য কমলা রং অধিক শুভ। কমলা বডির পেন, কমলা রুমাল, কমলা বেডশিট, কমলা তোয়ালে, কমলা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। কেমন? এবারে বলে দেই যে রত্নার জন্য শুভ দিক। শুভ দিক রত্নার জন্য শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। বিয়ে সম্বন্ধ যখন আসবে তখন দক্ষিণ দিকে মুখ করে বসবে বা পশ্চিম দিকে মুখ করে বসবে। কমলা রঙের শাড়ি পরে বিয়ে সম্বন্ধের ছবি তুলবে। কমলা রঙের শাড়ি পরে বিয়ে সম্বন্ধের ছবি তুলবে বা পাত্রপক্ষ যখন দেখতে আসবে কমলার ওপর শাড়ি পরে বসবে। পাত্রপক্ষ যখন দেখতে আসবে কমলার ওপর শাড়ি পরে বসবে, কমলা রঙের শাড়ি পরে। শুভ যোগাসন। শুভ যোগাসন লিখে নাও তো। পাদহস্তাসন, পাদহস্তাসন আর নৌকা আসন, নৌকা আসন। পাদহস্তাসন আর নৌকা আসন। শুভ যোগাসন। শুভ যোগাসন মা তোমার জন্য পাদহস্তাসন আর নৌকা আসন শুভ যোগাসন। দিনে 2 মিনিট করে পাদহস্তাসন আর দিনে 2 মিনিট করে নৌকা আসন অভ্যাস করবে। এবারে বলে দেই তোমার জন্য শুভ মন্ত্র। মহাশৈলং মহাশৈলং সমুৎপাট্য সমুৎপাট্য ধাবন্তং ধাবন্তং রাবণং রাবণং প্রতি প্রতি। নিচে লেখো তিষ্ঠ তিষ্ঠ রণে রণে দুষ্ট দুষ্ট ঘোর ঘোর রাবং রাবং সমুৎ সমুৎ সৃজন সৃজন। মনে রাখবে তিষ্ঠ তিষ্ঠ দুবার হবে, তিষ্ঠ তিষ্ঠ দুবার হবে। লাক্ষা লাক্ষা রসানুনং রসানুনং রৌদ্রং রৌদ্রং কালান্তক কালান্তক যমপমম যমপমম। নিচে লেখো জল জল দগ্নি দগ্নি লসৎ নেত্রং লসৎ নেত্রং সূর্যকোটি সূর্যকোটি সমপ্রভং সমপ্রভম। নিচে লেখো অঙ্গ অঙ্গ দা দা দৈম দৈম মহা মহা
বীরৈ বীরৈ বেষ্টিতং বেষ্টিতং রুদ্র রুদ্র রূপিণম রূপিণম। এই মন্ত্রটি ভগবান হনুমানের উদ্দেশ্যে, হনুমানজির উদ্দেশ্যে 28 বার বা 108 বার জপ করবে। 28 বার বা 108 বার জপ করবে এবং বেসনের লাড্ডু প্রতি মঙ্গলবার 3টে করে বেসনের লাড্ডু হনুমানজির ছবি বা মূর্তিতে, হনুমানজির ছবি বা মূর্তিতে দিয়ে মনের প্রার্থনা জানাবে, মনের প্রার্থনা জানাবে। আর কি করবে? প্রতি সোমবার দিন বেল কাটা দিয়ে ওং শ্রী মহাকাল বটুক ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল বটুক ভৈরব দেবায় নমঃ এই মন্ত্রটি লিখে তুমি যে কোনো পবিত্র জলাশয়ে তুমি ভাসিয়ে দেবে। এই নিয়মগুলো তুমি মেনে চলবে। প্রতি সোমবার তুমি যে কোনো দুগ্ধজাত দুধ বা দুধ থেকে তৈরি খাবার অবশ্যই খাবে। কেমন? বিয়ে অবশ্যই হবে, বিয়ে অবশ্যই রত্নার হবে। বিয়েতে একটু বাধা হয়ে আছে, শনি বক্রী হয়ে বাধা হয়ে আছে। নিরাশ হইও না। দেবাদিদেব মহাদেবের প্রতি অটুট বিশ্বাস রাখো। দেবাদিদেব মহাদেবের প্রতি অটুট বিশ্বাস রাখো। অটুট মানে বুঝতে পেরেছো? অটুট অর্থাৎ দেখবে কোন স্কেলে লেখা আছে আনব্রেকেবল। এইভাবে স্কেলটা ফোল্ড করে দেবে, ফোল্ড হয়ে যাবে, আবার ছেড়ে দেবে, সোজা হয়ে যাবে। অর্থাৎ কোনো অবস্থাতে ভাঙবে না টুটনে ওয়ালে। ভগবান শঙ্করের সাধক কখনো ভেঙে যায় না, যত বিপরীত অবস্থা হোক না কেন। যা ভেঙে যায় তা পথের কাঁকর, আর যা না ভাঙে, যে পাথর ভেঙে যায় তা পথের কাঁকর, আর যে পাথর না ভাঙে, যে পাথর ভাঙে না, তা মন্দিরের শঙ্কর। আনব্রেকেবল, কখনো ভাঙবে না। অটুট বিশ্বাস হতে হবে, অটুট। অবশ্যই দেখো বিয়ে হবে। ভগবান দেবাদিদেব মহাদেবের কল্যাণময় দৃষ্টিতে সবকিছু মঙ্গলময় হবে। ওং নমঃ শিবায়। শুনলাম মহারাজের শ্রীমুখ থেকে রত্নাদেবীর ব্যাপারে জ্যোতিষ বিশ্লেষণ। রত্নাদেবী নিশ্চয়ই আপনি বিবাহিত জীবনে প্রবেশ করবেন মহারাজের কথা অনুযায়ী অক্টোবর মাসের 14 তারিখের পর, এবং আপনার শুভ সংবাদ পাওয়ার আশায় আমরা রইলাম। আজকের অনুষ্ঠান সেই শুভ সংবাদ পাওয়ার আশা নিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, নির্মল থাকবেন। নমস্কার। ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমো নারায়ণ।